অর্থনীতির বিশ্বে প্রতিদিন বদলে যাচ্ছে হিসাবের খাতা। ব্যবসা শুধু মুনাফার নয়, বরং টিকে থাকার লড়াই। কখনো সংকট আসে জ্বালানি খাতে, কখনো আন্তর্জাতিক নীতিতে। ব্যাংকের সুদের হার 16 ছুঁই ছুঁই। রপ্তানি প্রণোদনা কমে যাওয়া, শিল্প কারখানার তীব্র গ্যাস সংকট, শ্রমিকের মজুরি বৃদ্ধি, উৎপাদন খরচ বেশি। এমতো অবস্থায় কেমন আছে বাংলাদেশের অর্থনীতি? এই সকল বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সাথে আছেন আব্দুল আওয়াল মিন্টু, সাবেক সভাপতি বিসিসিআই, চেয়ারম্যান ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং শ্রোতা ভাই বন্ধু বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি যেমনটা বলছিলাম যে কেমন আছে আমাদের বাংলাদেশের অর্থনীতি, জনাব আপনার কাছে একটু জানতে চাইবো, কি মনে করছেন আপনি? দেখুন, আমরা যখন অর্থনীতি নিয়ে কথা বলি তখন এটার কতগুলো সূচক আছে, সেগুলি দেখলে বোঝা যায় যে আমাদের অর্থনীতির বর্তমান হাল হকিকত বা অবস্থা কেমন। এর ভিতরে যে সূচকটা নিয়ে প্রথম সবাই আলোচনা করে সেটা হলো দেশজ মোট উৎপাদন, অর্থাৎ যেটাকে ইংরেজিতে আমরা জিডিপি বলি। তো একটা দেশের জিডিপি গ্রোথ যদি 2-3 বছর থেকে কমতে থাকে এবং এই বছর সবচেয়ে কমাবে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ওদেরটা যদি আমি ধরি, তাহলে হবে 3.2%, 3.2%। যেখানে এর আগে কোভিডের বছর ছিল অ্যাবাউট 4.5%। তার আগে নর্মালি আমাদের 6, 6.5, 7। আবার এখানে মিথ্যা পরিসংখ্যান হয়েছে, গত 10 বছর আবার একটা মিথ্যা পরিসংখ্যানও দেওয়া হয়েছে। বাট যেভাবে আমরা হিসাব করি, আমি মনে করি আমাদের এভারেজ 6.5 থেকে 7.5 মধ্যেই আমাদের জিডিপি গ্রোথ ছিল। সেটা এবছরে পরিকল্পনা অনুযায়ী 4.5%। তার মানে হলো জিডিপি গ্রোথ ভালো না। 2 নম্বর আসেন আপনি আমাদের কনজামশন। এই কনজামটা দুইভাবে হয়, একটা হলো সরকারি খরচ, একটা হলো বেসরকারি খরচ। এখন বেসরকারি খরচ হয়তো অত কমবে না, একটা কারণে আমাদের রিমিটেন্স এবছর ভালো হচ্ছে। এবার রিমিটেন্সগুলো যায় আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে সাধারণ পরিবারের কাছে যায়, তারা তো খরচ করে টাকাটা, সরকারি খরচও কমে নাই। তো একদিক দিয়ে আপনার জিডিপি গ্রোথ কম, কিন্তু আপনার খরচটা বেড়ে যাচ্ছে। তো যেটা আমাদের বিদেশ থেকে টাকা আসার পরে খরচ বাড়তেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সরকারি খরচ যখন বাড়ে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে সরকারের দেনা দিন দিন বেড়ে যাচ্ছে। দেনা বেড়ে যাওয়া মানে সুদ বেশি দিতে হবে, আগামী বছর বেশি আপনাকে রিপেমেন্ট করতে হবে। 3 নম্বরে আসেন মূল্যস্ফীতি। এখন মূল্যস্ফীতি একটা দেশে যখন বাড়ে তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি এমনি একটু কমে যায়, বিকজ আপনাকে হয়তো যাই উৎপাদন হোক সেখান থেকে আপনার মূল্যস্ফীতিটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন। তো বাংলাদেশে মূল্যস্ফীতির হার গত 3 বছর থেকেই বেশি। এভারেজ আমি মনে করি 5 থেকে 6%, 7% যদি হয়, এটা হয় অনেক দেশেই নর্মাল একটা মানে কি বলবো, একটা উন্নয়নশীল দেশের জন্য এটা ওকে। কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে 10%-র কাছাকাছি। যদিও ইদানিংকালে বাংলাদেশ ব্যাংক বলতেছে বা অন্যান্য পরিসংখ্যান বলতেছে যে এটা 10-এর নিচে এসছে, কিন্তু এটার প্রতিফলন কিন্তু হাটে ঘাটে বাজারে দোকানে পাওয়া যাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন আবার পরিসংখ্যান আগের সরকারের মতোই এই সরকারও মনে হয় একটু এদিক সেদিক করতেছে পরিসংখ্যান নিয়ে। 3 নম্বরে আপনি আসেন বিনিয়োগ। তো এখন যদি আপনি বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে এটা কেউ বলতে পারবে না। যদিও আবার 2 দিন আগে আমি দেখলাম যে বলতেছে গত কোয়ার্টারে, গত 3 মাসে আমাদের বিনিয়োগ বাড়ছে। এটা এখন আমার কিছু বলার নাই, যদি বাড়ে তো খুব ভালো, আমরাও চাই। আবার বিনিয়োগের সাথে কিন্তু যদিও জড়িত হইল আমাদের কর্মসংস্থান। একটা দেশে যদি বিনিয়োগ কম হয় তাহলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হইলে আবার দেশে বহুবিধ সমস্যা তৈরি হয়।
তিন নাম্বার যেটা হইলো আমাদের এক্সপোর্টও কমছে। গত বছর যদিও বলতেছে আমাদের রপ্তানি 8 থেকে 9% বেড়েছে, আমদানিও বেড়েছে 6 থেকে 7%। কিন্তু আমি মনে করি একটা উন্নয়নশীল দেশের জন্য, আমাদের মতো দেশের জন্য 5-6% বাড়ানো বা 7% যদি রপ্তানি বাড়ে, এটা খুব বেশি না। তো এখন আমি একাধারে যদি যাই, জিডিপি গ্রোথ কম, মূল্যস্ফীতি বেশি, বিনিয়োগ কম, এক্সপোর্ট যে হারে আমরা চাচ্ছি সে হারে হবে না। এবারে বলতেছে আমাদের টার্গেট করছে নাকি 60 বিলিয়নের মতো। তো এটা ভালো, 15-16% যদি বৃদ্ধি পায় এটা খুব ভালো। তো এখন যদি আমদানি কমে তাহলে বুঝতে হবে আপনার উৎপাদন কম হচ্ছে। কারণ বাংলাদেশের প্রতিটি ইন্ডাস্ট্রি বিদেশি কাঁচামাল নির্ভর। সেটা আপনার ওষুধের কারখানা বলেন, সেটা আপনি আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলেন, এটা কিন্তু অনেকটা আমদানি নির্ভর। তো সেজন্যই আমি বলি যদি এখন যদি এই সবগুলোই যদি নেগেটিভ থাকে, নেতিবাচক থাকে, তাহলে কেউ বলতে পারবে না যে আমাদের অর্থনীতি ভালো। তার সাথে সমস্যা যেটা হলো এখন আর্থিক খাতের একটা সমস্যা আছে বাংলাদেশে। বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 10 বছর অনিয়ম, দুর্নীতি এগুলো নর্মাল ছিল, সেই জন্য আর্থিক খাতও খুব খারাপ। তো আর্থিক খাত যদি খারাপ হয়, বিভিন্ন অর্থনৈতিক সূচক যদি নেতিবাচক হয়, তাহলে অর্থনীতি যে ভালো এটা তো কেউ বলতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমি একটু বলতে চাই যে শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বড় প্রভাব পড়ছে টেক্সটাইল খাতেও। বন্ধ হয়ে গেছে প্রায় 550 বস্ত্র খাতের প্রতিষ্ঠান। বাড়তি করের বোঝা যুক্ত হয় আরও কারখানা বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ী মালিকরা। এক্ষেত্রে বর্তমান করণীয় কি হতে পারে? শুনেন, একটা জিনিস আমরা অনেকে এটা বুঝতে চাই না, সেটা হলো অর্থনীতি এবং রাজনীতি এই দুটোকে আপনি কোনোভাবে আলাদা করে দেখতে পারবেন না। এটা আলাদা করে দেখা যাবেও না। আপনি কোনো দেশ আমাকে দেখাতে পারবেন না যে দেশে অর্থনীতি খুব ভালো কিন্তু রাজনীতি খুব খারাপ, আইন শৃঙ্খলা খারাপ, সামাজিক শৃঙ্খলা নাই, এটা আপনি দেখাতে পারবেন না। কারণ রাজনীতির সাথে অর্থনীতি যেমন জড়িত, রাজনীতির সাথে সামাজিক শৃঙ্খলা জড়িত। তো এখন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশের রাজনীতিকে ঠিক করতে না পারি, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আপনি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। যেখানে আপনি বলতে পারবেন যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক উন্নয়ন ভালো হবে, মানুষের জীবনমানের উন্নয়ন হবে, এগুলি হবে না। সেজন্য আপনাকে যদি অর্থনীতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে যাই, তাহলে কিন্তু বা উৎপাদন বাড়াতে চাই, উৎপাদনশীলতা বাড়াতে চাই, তাহলে প্রথম যে কাজটা তবে সেটা হলো আমাদের রাজনীতিকে ঠিক করা। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, আবার অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। অতএব একটার সাথে একটা অঙ্গভাবে জড়িত। যতক্ষণ পর্যন্ত দেশের রাজনীতি ঠিক না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই দেশের অর্থনীতিকে ভালো করতে পারবেন না। এটা খুবই স্বাভাবিক জিনিস। এখন আপনি বলতে পারেন ঠিক রাজনীতি মানেটা কি? ঠিক রাজনীতির অনেকগুলো ব্যাখ্যা আমরা দিতে পারি, তবে প্রাথমিক যে ব্যাখ্যাটা সেটা হলো যে একটা দেশে যদি রাজনীতি ঠিক করতে হয়, তাহলে আপনাকে সে দেশটাকে গণতান্ত্রিক করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থার একটাই অপরচুনিটি বা একটাই সুযোগ, সেটা হলো একটা দেশে নির্বাচিত সরকার হবে। সেই নির্বাচিত সরকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। সেই নির্বাচিত সরকারের একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, যেমন যখন আপনি নির্বাচনটা করেন তখন আপনি একটা ম্যানিফেস্টো দেন জাতির সামনে। জাতিকে আপনি বলেন, জনগণকে আপনি বলেন, ভোটারদের আপনি বলেন যে ভাই, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই কাজগুলো করব। সেজন্য তখন জনগণ তখন বলতে পারে ওই পার্টিকে যারা ক্ষমতায় আসে যে আপনারা যে বলছিলেন যে আপনারা এই করবেন, এখন তো এটা করতেছেন না। তো এখন সেজন্য আমি প্রাথমিক যেটা আমাদের ঠিক করতে হবে সেটা আমাদের রাজনীতি। 2 নম্বর হলো রাজনীতি যখন ঠিক হবে তখন অর্থনীতি আস্তে আস্তে এমনি ঠিক হতে থাকবে। আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন।
এরপর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল আল মিন্টু। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যেমনটা বলছিলাম, রাজনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে তো এমতো অবস্থায় শিল্প খাতগুলো কিভাবে উঠে দাঁড়াবে বলে আপনি মনে করছেন? এটা তো বললে তো উঠে দাঁড়াবে না। আমি তো আগে বলছি যে যদি আমরা রাজনীতিতে আমূল পরিবর্তন না আনি, আমূল পরিবর্তন বলতে যে আমরা যে সংস্কার 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 করতেছি, সংস্কার তো লাগবেই, কিন্তু অনেক সংস্কার আমরা করতে পারি যেগুলো আমরা করতেছি না, কিন্তু আমরা খালি মিটিং করতেছি। যেমন মনে করেন কোন রাজনৈতিক দল তো বাধা দেয় নাই যে আপনি প্রতিষ্ঠানগুলো সংস্কার করেন, আপনি আমাদের যে বিচার বিভাগ তার সংস্কার করেন, অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যাপার আছে যেগুলি আপনি সংস্কার করেন, কিন্তু সব ফোকাস দেওয়া হচ্ছে রাজনৈতিক সংস্কারের। কিন্তু রাজনৈতিক সংস্কার করে যদি আপনি রাজনীতিতে যে যদি গণতান্ত্রিক ব্যবস্থা চালু না করেন, তাহলে কিন্তু ওই সংস্কারে কোনো কাজ দিবে না, বরং ওই সংস্কার দেশের জন্য আরো অর্থনীতিতে খারাপ জিনিস বয়ে আনবে, অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে, মানুষের জীবনমান আরো কমে যাবে, মানুষ আরো উচ্ছৃঙ্খল হয়ে পড়বে, সামাজিক ব্যবস্থাপনা আরো ভেঙে পড়বে, যেটা আমরা দেখতেছি ডেইলি। তো সেজন্য আমি মনে করি যে আমি সাধারণভাবে যেটা বইপত্রে পড়ি দেখা যায় আর কি, যে আপনাকে কোনো না কোনোভাবে অতি সত্ত্বর দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে। যে ব্যবস্থাপনা, যে গণতান্ত্রিক সরকার বলতে আমরা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা মানেই হলো আমরা মনে করি যে সেই সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতা মানেই হলো সরকার যেগুলি বা রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে যেগুলি এর আগে উপস্থাপন করছে সেগুলি ওনারা করবেন। তো সেটার অনুপস্থিতি আপনার কাকে কি বলবেন? এখন কাউকে তো বলার কিছু নাই এই মুহূর্তে। বর্তমানে যে সরকার আছে এই সরকারকে তো আমরা সবাই সমর্থন করি। এখানে এই সরকারকে সমর্থন বিএনপিও করে, অন্যান্য রাজনৈতিক দলও করে। আমরা চাই এই সরকার ভালো করুক, কিন্তু ভালো চাইলে তো ওনারা ভালো করতে পারবেন না। ভালো করার জন্য আপনাদের দায়বদ্ধতা লাগে, ভালো করার জন্য আপনাদের একটা কাঠামো লাগে, সেটা তো সরকার চাইলে করতে পারবে না। একটা রাজনৈতিক কাঠামো অত্যন্ত জরুরি, দেশের রাজনৈতিক পরিবর্তন করে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। এটা ছাড়া কেউ কিছু করতে পারবে না। এই যে গ্যাস সংকট রীতিমতো বেড়েই চলেছে, এ থেকে উত্তরণের পথ কি হতে পারে? গ্যাস সংকট যদি হয় তার মানে হলো গ্যাস কম, আমাদের উত্তরণের রাস্তা হলো একটাই, আপনার গ্যাস সরবরাহ বাড়েন। কিন্তু জিনিসটা হলো বাংলাদেশে আমরা অনেকগুলো গত 10-15 বছরে অনেক কিছু আমরা মিসম্যাচ, মানে একটার সাথে একটা অসামঞ্জস্য করে ফেলছি। এখন মনে করেন এই 2006 বা 2007 দিকে বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন ছিল 3900 থেকে 4000 মেগাওয়াট। সেটা এখন কেউ কেউ বলে যে আপনার 31, কেউ কেউ বলে না, যেটা আমরা পেপারে দেখি যে আমাদের 31 থেকে 34,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদের আছে। কিন্তু আপনি যদি আবার নিউজ পেপারে যদি আমরা দেখি, তাহলে বলে যে আমাদের ডেইলি আমাদের যে ডিমান্ড, আমাদের যে আমরা যেটা চাই সেটা হলো আমাদের দরকার 16 থেকে 17,000 মেগাওয়াট। তো একটা দেশে যদি আপনার দরকার 16 থেকে 17,000 মেগাওয়াট, আপনি 30 থেকে 32,000 মেগাওয়াট কেন আপনি উৎপাদন ক্ষমতা বাড়াইলেন? এই উৎপাদন ক্ষমতা বাড়াইতে গিয়ে তো এখন অনেক বিপদে। একটা হলো দেশের দায় জানা বেড়ে গেছে। এখন অনেকগুলা প্ল্যান্ট আছে যেগুলো উৎপাদন করে না, কিন্তু আপনাকে ওই পয়সা দিতে হয়। 2 নম্বর আসেন, আমাদের উৎপাদন তো এমনি এমনি হয় না। বিদ্যুৎ উৎপাদন হয় কোনো প্ল্যান্ট হলো আপনার তেল দ্বারা পরিচালিত, কোনোটা গ্যাস দ্বারা পরিচালিত, কোনোটা সোলার প্যানেলও আজকাল হচ্ছে। তো এখন আপনার তো গ্যাস আপনার কাছে এনাফ নাই। এই উৎপাদন ক্ষমতা যেটা বললাম, এটার ভিতরে 4 রকমের শক্তি দ্বারা পরিচালিত এগুলি। একটা হলো তেল, একটা হলো গ্যাস, একটা হলো কয়লা, আর একটা তো রিনিউয়েবল এনার্জি যেটা সোলার প্যানেল। তো এখন আপনার কাছে কয়লা নাই, আপনি বড় বড় কয়লার
আহ, বিদ্যুৎ উৎপাদন বাড়ার চেষ্টা করতেছেন। তো এখন তাহলে কয়লা আমদানি করতে হবে, কয়লা আমদানি করতে হলে আপনাকে তো ডলার দরকার হবে। তারপরে আপনার কাছে গ্যাস নাই, তো গ্যাস যখন আপনি, গ্যাস তো আমরা 2-3 রকম ইউজ করি বাংলাদেশে মেইনলি। একটা হলো বিদ্যুৎ উৎপাদন, আর একটা হলো আমাদের ফার্টিলাইজার, সার। তারপরে আমরা বাড়ি ঘর বিদ্যুৎ আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা দিই। তো এখন কথা হলো আপনার যদি এনাফ গ্যাস না থাকে, তাহলে আপনি যদি সারে এখন গ্যাস দেন, তাহলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে। বিদ্যুৎ উৎপাদনে যদি এনাফ বেশি গ্যাস দেন, তাহলে সার উৎপাদন বন্ধ থাকবে। বাড়ি ঘরে সিএনজি স্টেশনে বা বিভিন্ন জায়গায় যেখানে গ্যাস দরকার, সেখানে গ্যাস কম পাবেন। ইন্ডাস্ট্রিগুলোকে দীর্ঘদিন ধরে প্রণোদনা দেওয়া হয়েছে যে আপনারা আমাদের উপর নির্ভর না করে আপনারা নিজেরাই নিজেদের বিদ্যুৎ উৎপাদন করেন। সে সব বড় বড় ইন্ডাস্ট্রি অনেক টাকা বিনিয়োগ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিজেরাই স্থাপন করছে, যেটাকে আমরা বলি ক্যাপটিভ পাওয়ার। সেই বিদ্যুৎ উৎপাদনগুলো সব কিন্তু গ্যাস বেসড। এখন আপনি গ্যাস যদি না দিতে পারেন, তো তাহলে তো ওই ইন্ডাস্ট্রিও চলবে না, ওই বিদ্যুৎও হবে না। আবার দিন দিনেই আপনার গ্যাসের দাম বেড়ে চলছে। তো যার ফলে এখন আপনারা দেখবেন যে অনেকগুলো ইন্ডাস্ট্রি শুধু হয় তাদের কাছে বিদ্যুৎ কেন্দ্র আছে ক্যাপটিভ পাওয়ার, কিন্তু গ্যাস এত দাম যে ওই দামে ওনারা উৎপাদন যদি বিদ্যুৎ করে, তাহলে সেই বিদ্যুৎ ওনাদের পোষাবে না, অথবা গ্যাসই পাচ্ছে না উৎপাদন করার জন্য। সো আপনার এটা নানাবিধ সমস্যা। এই সমস্যাগুলো তো সমাধান করতে হলে আগেই আমি বারবার আপনাকে বলতে হবে যে জনগণের কাছে দায়বদ্ধ প্রাপ্ত কোনো সরকার যদি না হয়, এগুলি সমাধান করতে পারবে না। এগুলি দিন দিন আরো এই সমস্যাগুলো বাড়বে। যেহেতু গ্যাসের সংকট রয়েছে, আমাদের অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে বেকারত্ব বাড়ছে। দেশে বেকারত্ব বেড়ে যাওয়া তো অনেক বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। এমন অবস্থায় কি করণীয় হতে পারে? শুনেন, বেকারত্ব তো শুধু এখন যেগুলি বন্ধ হচ্ছে সেগুলির জন্য বেকারত্ব বাড়তেছে না। বেকারত্ব কমানোর প্রাথমিক যেই পন্থা, সেটা হলো আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ মানে হলো আপনাকে উৎপাদন বাড়াতে হবে। 2, যেগুলি অলরেডি এখন বিনিয়োগ করা হয়েছে ওই ফ্যাক্টরিগুলোর জন্য ঠিকমতো চলে, সেটার জন্য অবকাঠামো আপনাকে দিতে হবে। যেমন মাল প্রোডাকশন করলে সেগুলি মার্কেটে পাঠানোর জন্য রাস্তাঘাট লাগবে, এই উৎপাদন ব্যবস্থা চালু রাখার জন্য আপনার গ্যাস লাগবে, বিদ্যুৎ লাগবে, এগুলি লাগবেই। বাট কর্মসংস্থান তখনই হবে যখন আপনার উৎপাদনশীলতা বাড়বে, উৎপাদন বাড়বে এবং বিনিয়োগ বাড়বে। এখন বাংলাদেশে যদি আপনি আমাদের জনসংখ্যার হার দেখেন, প্রতি বছর বাড়তেছে 1.3%। ওনারা বলেন, আমার কাছে মনে হয় যে আর একটু বেশি, বাট ওনারা বলেন 1.3%। প্রতি বছর আমাদের 25 থেকে 28 লক্ষ ছেলে এবং মেয়ে কর্মক্ষম হইয়া, আমাদের দেশে কর্মক্ষমের ডেফিনিশন হইল 16 বছর, অর্থাৎ আপনার 16 বছর হইয়া আপনি চাকরির বাজারে আসতে পারেন। তো এখন এই 16 বছর বয়সে প্রতি বছর হতেছে 22 থেকে 25 লক্ষ ছেলে এবং মেয়ে। তো এরা যদি চাকরি না পায়, এরা কি করবে? আর বিনিয়োগ যদি আপনার না হয়, তাহলে তো চাকরি তো হবে না। এখানে 3টা জিনিস আমরা যোগ করতে পারেন। একটা হলো আপনার বিনিয়োগ কমা হতে চাকরি হচ্ছে না। আর একটা হলো ঐতিহাসিকভাবে যখনই আপনার মানে ফসলের উৎপাদনশীলতা বাড়ে, কৃষিতে উৎপাদনশীলতা বাড়ে একটা কারণে, সেখানে আপনি ভালো ফার্টিলাইজার দিচ্ছেন, সার দিচ্ছেন, ভালো মেকানাইজ করতেছেন এটাকে। আগে নাঙ্গল চালাতেন, এখন আপনি ট্র্যাক্টর চালান। আগে সার দিত না, গোবর দিত শুধু, এখন কেমিক্যাল সারও দেয়। সেজন্য আপনার উৎপাদনশীলতা যখনই বাড়ে একটা দেশে, তখনই সে দেশে কৃষিতে লোকসংখ্যার মানে চাকরিচ্যুত হয়। আপনি যদি দেখেন আমেরিকাতে, আমাদের দেশেই ধরেন না, 1972-73 সনে আমাদের মোট জনসংখ্যার 86% কাজ করতো কৃষিখাতে। এখন সেটা নামিয়ে আসছে
45, 46, 46 বা 47% বা আরো একটু কমতেও পারে। এর কারণ কৃষিতে যত উৎপাদনশীলতা বাড়বে ততই আপনার কৃষিখাত থেকে লোক কর্মচ্যুত হইয়া আবার নতুন করে চাকরি বাজারে আসবে। 1980 সনে কয়টা আমাদের মেয়ে কাজ করতে চাইতো? শতকরা 90% বিয়ে শাদী করে বাড়িতে কাজ করতো, বাড়িতেও কাজ করতো। এটাও কিন্তু আমাদের জিডিপিতে অ্যাড হয় না। এই যে মহিলারা যে কাজ করে বাড়িতে, এটা কিন্তু আমাদের জিডিপিতে অ্যাড হয় না। এক, মহিলারা কিন্তু আমাদের দেশে যে গরু মহিষ পালন করা হয় বাড়িতে বাড়িতে, এগুলির কিন্তু বেশিরভাগই মহিলাদের অবদান। 3 নাম্বার হলো এই মহিলারা এখন চাকরি বাজারে আসতেছে। তো একদিক দিয়ে আমাদের মেয়েরা চাকরি চায় এখন। 2 নাম্বার কৃষিখাত থেকে কর্মচ্যুত হইয়া চাকরি বাজারে আসতেছে। 3 নাম্বার হলো আমাদের জনসংখ্যার 1.3 বা 4% বা 5% 16 বছর হইয়া চাকরি বাজারে আসতেছে। তো কজনকে আপনি বিদেশে পাঠাবেন? অতএব এই এই লোকগুলোকে বা এই ছেলে মেয়েকে যদি আপনি কর্মসংস্থান করতে হয়, আপনার দরকার দেশে বিনিয়োগ। বাংলাদেশে আমি আপনাকে বলতে পারি কোনো ধরনের বিনিয়োগের কোনো পরিবেশ এই মুহূর্তে নাই। তো সেটা যখন বলবেন তখন অত উত্তর দিব। অতএব বিনিয়োগের যদি আপনি পরিবেশ সৃষ্টি না করেন তাহলে বিনিয়োগ হবে না, অর্থাৎ কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান যদি না হয় তাহলে সমাজে সামাজিক বিশৃঙ্খলা বেড়ে যাবে। কারণ 18 বছরের ছেলে মেয়েদের বা 16 বছরের ছেলে মেয়েদের আপনি কি বলবেন? বাসা বসে থাকো, শুধু টিভি দেখো? তাদের তো একটা কাজের দরকার হবে। অতএব এটা দেশের সরকারের দায়িত্ব এমন পরিবেশ সৃষ্টি করা যে পরিবেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পালে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ছেলে মেয়েরা যে যার জীবন মানকে উন্নত করার জন্য চেষ্টা করবে। আর না হলে সামাজিক বিশৃঙ্খলা দিন দিন বাড়বে। আবার সামাজিক বিশৃঙ্খলা যদি বাড়ে তাহলে কিন্তু বিনিয়োগ হবে না। আন্তর্জাতিক শুল্ক সংরক্ষণমূলক নীতিমালা ব্যবসার উপর কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন? এখন বাংলাদেশে তো শুল্ক হার এভারেজ একটু বেশি। এখন এখানে দুইটা ভাগ আছে। এটা যদি আপনি যদি বলেন যে সরকারের রাজস্ব আয়, তাহলে এটা 2-3টে ভাগ আছে মেইনলি। একটা হইলো শুল্ক, যেটা কাস্টম ডিউটি, যেটা আপনি বলতে চাচ্ছেন। 2 নম্বর হলো ইনকাম ট্যাক্স, ওর সাথে আপনি এখন যোগ করেন ভ্যাট। 3 নম্বর হলো এই আমরা জমি জমা যে খাজনা দিই বা রেজিস্ট্রেশনের পয়সা দিই, এগুলি। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশে এখন অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু পশ্চাৎমুখী বা এটাকে বলে রিগ্রেসিভ ট্যাক্স, ওইটার দিকে বেশি নজর আমাদের। যেমন ব্যাট, এখন ব্যাটের প্রবলেম হলো এটাকে কেন রিগ্রেসিভ বা পশ্চাৎমুখী বলে, সেটা কারণটা হলো যে ব্যাট সবার উপর সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ একটা গরিব লোকে যেটুকু ব্যাট দেয়, একটা বিরাট বড় লোক, যত বড় লোকেও একই ব্যাট দেয়। মনে করেন একটা সাবান আপনি কিনলেন, তো একটা সাবান যদি আপনি কিনেন, সাবানের উপরে যদি 15% ব্যাট থাকে, যে বেচারা রিক্সা চালায় সে যে ব্যাটটা দিচ্ছে, যে যার বেতন 3 লাখ টাকা মাসে, সেও একই ব্যাট দিচ্ছে। 2 নম্বরটা হলো আপনার প্রগ্রেসিভ ট্যাক্স, যেটা হলো যত আপনার ইনকাম বাড়বে তত আপনার ট্যাক্স বেশি দিবেন। তো সেই দাবন্য লোক তো বাড়তেছে না, বরঞ্চ আমি দেখতেছি দিন দিন কমে যাচ্ছে। 3 নম্বর হলো শুল্কের কথা আসেন। শুল্ক যত আপনি বাড়াবেন তত আপনি যারা গরিব বলেন ধনী বলেন, যারা এই জিনিসটা কিনে, যার উপর শুল্ক দিচ্ছে, তারা ভুক্তভোগী হবে। 2, আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচ যদি বেড়ে যায় তাহলে আপনার ওই যে দেশের উৎপাদন কমে যাবে, কারণ দেশের ডিমান্ড কমে যাবে। তো সেজন্য এগুলি একটার সাথে একটা পুরোপুরি জড়িত। আপনি যদি ঠিক করতে হয় তাহলে এগুলি ধীরে সুস্থে মস্তিষ্ক ব্যবহার করে ভবিষ্যতে আমাদের কি হইলে আমাদের বিনিয়োগ বাড়বে, কি হইলে আমাদের উৎপাদন বাড়বে, কি হইলে আমাদের কর্মসংস্থান বাড়বে, এগুলির জন্য একটা সুন্দর প্ল্যান যদি না করা হয় তাহলে ওই অ্যাডহক এক সরকার আর একটা করবো, আর এক সরকার আরেকটা করবো, এতে খুব একটা বেশি যে সমাজ, জাতি বা জনগণ যে লাভবান হবে তা না। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি। ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি যেমনটা শুরুতেই বলছিলাম, ব্যাংকের সুদের হার 16 ছুঁই রয়েছে। এমতো অবস্থায় কি করণীয় হতে পারে? আপনার প্রশ্নগুলো যখন শুরু করেন এত সহজ সরল, উত্তরটা হলো কমানো। এক কথা হলো কিভাবে আপনি কমাবেন। নর্মাল নিয়মে যখন একটা দেশে উচ্চ মূল্যস্ফীতি হয়, উচ্চ মূল্যস্ফীতি কমানোর একটা ইনস্ট্রুমেন্ট সব দেশে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে, সেটা হলো মুদ্রাস্ফীতি কমানো, অর্থাৎ মুদ্রার সরবরাহ কমানো। এখন আমাদের কেন্দ্রীয় ব্যাংক এই মুহূর্তে একটা সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে। যখনই আপনি সংকুচিত মুদ্রানীতি ফলো করেন তখনই সুদের হার বাড়বে, অর্থাৎ বাজারে মুদ্রা সাপ্লাই কমবে। অন্যদিকে ব্যবসা বাণিজ্য বলেন, সাধারণ মানুষ বলেন, তাদের যে লোন নেওয়ার যে একটা ডিমান্ড সেটা বেড়ে যাবে অটোমেটিক। এটা অটোমেটিক বাড়বে। যখনই বাড়বে তখনই সুদের হার বেড়ে যাবে। আর বাংলাদেশ ব্যাংক নিজেও এটাতে কন্ট্রিবিউট করে। যেমন এখন থেকে মাত্র ধরেন 2 বছর আগে 3 বছর আগে ওরা পলিসি রেট বলে, নীতি সুদ যেটা রেট, সেটা ছিল 6 থেকে 6.5%। এই মুহূর্তে এটা 10%। অতএব বাংলাদেশ ব্যাংক যদি 10% হারে যদি অন্য ব্যাংকের লোন দেয় দরকার মতো, অথবা সরকারি বন্ড, ট্রেজারি বিল এগুলি যখন বিক্রি করে যে 10% হয়, তো তাহলে তো সুদের হার এমনিতেই বেড়ে যাবে। তো সুদের হার আপনার বাড়ানোর জন্য কিন্তু প্রবলেম যেটা বাংলাদেশে, সেটা হলো একমাত্র মুদ্রাস্ফীতির জন্য আমাদের মূল্যস্ফীতি বাড়তেছে না। মূল্যস্ফীতির বহুবিধ কারণ আছে, এর ভিতরে সংক্ষেপে 2টা কারণ অত্যন্ত মানে প্রয়োজনীয় বোঝা। সেটা হলো, একটা হলো যদি মুদ্রাস্ফীতি বেশি হয় তাহলে মূল্যস্ফীতি বাড়বে, এটা ঠিক আছে। বাট পণ্যের সরবরাহ সংকট যদি হয় তাহলেও কিন্তু আপনার মূল্যস্ফীতি বাড়বে। এখন ধরেন আমাদের এবছর আমাদের মার্কেটে মূলা কম হচ্ছে বা বেগুন কম হচ্ছে। তো যদি বেগুনের সরবরাহ যদি বাজারে কম থাকে তাহলে বেগুনের দাম বেড়ে যাবে, সেটার সাথে তো মুদ্রাস্ফীতি কোনো সম্পর্ক নেই। সেজন্য যে আপনি এখন যেটা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে, সেটা হলো যে আপনার সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছেন। এর ফলে আপনার আমদানি কমে যাচ্ছে। আমদানি যদি কমে যায় তাহলে আপনার অনেক ফ্যাক্টরি ঠিকমতো উৎপাদন করতে পারবে না, কারণ এলসি ঠিকমতো খুলতে পারতেছে না। সো আর যদি আপনার আমদানি করেনও সুদের হার বা অন্যান্য কারণে সেটার দাম বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাবে। তো উৎপাদন যখন বেড়ে যাবে, উৎপাদন খরচ যখন বেড়ে যাবে, তখন পণ্যের ডিমান্ডও কমে যাবে। যখন ডিমান্ড কমে যাবে অটোমেটিক্যালি উৎপাদন কমাইতে হবে, কারণ একটা ফ্যাক্টরিতে আপনি খুব উৎপাদন করলেন কিন্তু ক্রেতা নাই, তো লাভ হলো কি? বরঞ্চ আপনার টাকাগুলো আরো আটকে যাবে সেখানে। তো সেজন্য এখন যে অবস্থাটা এখন দাঁড়াচ্ছে, আপনাকে যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একমাত্র যদি আপনি মুদ্রা সাপ্লাইকে যদি ব্যবহার করেন ইনস্ট্রুমেন্ট হিসাবে, সেটা কিন্তু খুব একটা কাজে দেয় না নর্মালি। কারণ তাতে বরং উল্টো হয় অনেক সময়, যে আপনার আমদানি করা, বিকজ বাংলাদেশের প্রতিটি উৎপাদিত কারখানা কিন্তু বিদেশ থেকে কাঁচামাল আমদানি নির্ভর। অতএব আপনি যদি ঠিকমতো কাঁচামাল আমদানি করতে না পারেন, যথাযথভাবে উৎপাদন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পণ্য সরবরাহ হবে, ঘাটতি হবে, এবং ঘাটতির জন্য আপনার দাম আরও বেড়ে যাবে। সো একদিক দিয়ে সুদের হার, একদিক দিয়ে উৎপাদনে ঘাটতি, আরেক দিক দিয়ে মানে আপনার সরবরাহে ঘাটতি, সবগুলো মিলাইলে আপনার তো আলটিমেটলি তো মূল্যস্ফীতি খুব একটা কমবে না। সেজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে মুদ্রাস্ফীতি মানে আপনার এই যে সুদের হারের সাথে অন্যান্য বিষয়গুলোকে আপনাকে বিবেচনা আনতে হবে, এবং প্রত্যেকটার জন্য আপনাকে যথাযথভাবে বিহিত ব্যবস্থা নিতে হবে। আর না হলে একটা ভালো করতে গিয়ে আর একটা খারাপ করবেন। এখন আপনি মনে করেন এখন বাংলাদেশের
এই যে আপনার সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে, এটা মনে হচ্ছে ওয়ান সাইডেড। আপনি কেন, সরকার তো খরচ কমাচ্ছে না, তো এখন আপনি বেসরকারি খাতের জন্য সংকুচিত মুদ্রানীতি বা সংকুচিত মুদ্রানীতি, আর সরকারের জন্য আপনার কোনো কন্ট্রোল নাই, কোনো সেরকম কোনো নীতি নাই। তো সরকার খরচ বাড়বে আর বেসরকারি খাত খরচ কমাবে, এটা তো ঠিকমতো নীতির সামঞ্জস্য হলো না। এই জন্য যখনই আপনি এই এই মূল্যস্ফীতিকে কমানোর জন্য আপনি মুদ্রানীতিকে আপনি ব্যবহার করবেন, সাথে সাথে সেই মুদ্রানীতির সাথে যদি আপনার রাজস্ব নীতি যদি আপনি সামঞ্জস্য না করেন, তাহলে কিন্তু এই যে ইনস্ট্রুমেন্টটা আপনি ব্যবহার করলেন মূল্যস্ফীতি কমানোর জন্য, সেটা যথাযথভাবে কাজ করবে না। আমি একটু ব্যাংক সংস্কার নিয়ে জানতে চাই, ব্যাংকগুলোর সংস্কারের ক্ষেত্রে কি করণীয় হতে পারে? এগুলির সাথেও অনেকটা আমি যেটা মনে করি রাজনীতি জড়িত। আমাদের তো বাংলাদেশে সবকিছুই তো ভাই রাজনীতিকরণ করা হয়ে গেছে। এটা আপনি ট্রেড ইউনিয়ন ধরেন, এটা আপনি ব্যাংকিং ব্যবস্থাপনা ধরেন, যেখানেই আপনি যান, ব্যাংকিং অবস্থা তো কোনোদিন এত খারাপ ছিল না। গত 10 বছরে বা 12 বছরে বা 15 বছরে সবচেয়ে খারাপ ভাবে সব অনিয়ম করা হয়েছে ব্যাংকিং ব্যবস্থায়। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং ব্যবস্থায়। অনিয়ম এবং দুর্নীতি এই দুটার ফলে আপনার ব্যাংকের অবস্থা অনেকগুলো ব্যাংকের অবস্থা খুব খারাপ। ছোট ছোট ব্যাংক 10টা খারাপ হলে আর কি হবে, কিন্তু বড় বড় অনেক ব্যাংকের অবস্থা খারাপ। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। এখন চেষ্টা করতেছে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক বা সরকার, যেটাই আপনি ধরেন, কিছুটা ঠিক করার জন্য। কিন্তু ওনারা যদি একটা কঠোর অবস্থানে যায়, ওই মাঝে মাঝে বলে অনেকগুলো ব্যাংকে একীভূত করবে, মাঝে মাঝে বলে ব্যাংক বন্ধ করবে, এত কথা না বলে কিভাবে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানগুলোকে যেন রাজনীতি করণ না করতে পারে, সেজন্য যদি আইন কানুন এবং প্রতিষ্ঠানগুলোকে আইন কানুন ঠিক করা হয়, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হয়। এবং গত 15 বছর যদি আমরা ধরেন, প্রতিটি প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে একটা স্বার্থান্নী গোষ্ঠী কর্তৃক তাদের কবজায় ছিল, তাদের কবজায় নিয়ে গেছে এবং তারা তাদের জন্যই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। সেটা আপনি পিডিবি বলেন, পেট্রোবাংলা বলেন, আর কেন্দ্রীয় ব্যাংক বলেন। এটা হচ্ছে একটা আমলা গোষ্ঠী, যারা বেশিরভাগ তাদের মনোযোগ ছিল রাজনীতিবিদদের সাথে কিভাবে সংঘবদ্ধভাবে কাজ করতে পারবে। এক ধরনের রাজনীতিবিদ যারা আবার ব্যবসায়ীদের সাথে একত্র হয়েছে, এক ধরনের ব্যবসায়ী যারা আসল উৎপাদনশীল ব্যবসা না করে এই দালালি ব্যবসাটা করত। এই 3টা গ্রুপের সমন্বয়ে এমন একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে দেশে, যেই গোষ্ঠী প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের কবজা নিয়ে গেছে। সেটা কেন্দ্রীয় ব্যাংক হোক, সেটা দুদক হোক, সেটা হিউম্যান রাইট কমিশন হোক, আপনি কিছুই বাদ দিতে পারবেন না। তারা এই প্রতিষ্ঠানগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, কোনোটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনোটা আইনগতভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কোনোটা সামাজিক প্রতিষ্ঠান, কোনোটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা নিজের স্বার্থে নিজেদের জন্য ব্যবহার করছে। যদিও এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত হয়েছে জনকল্যাণে, এগুলি পরিচালিত হয় জনগণের টাকায়, এগুলি পরিচালিত হওয়ার কথা জনগণের স্বার্থে, কিন্তু জনগণের স্বার্থকে বিবেচনা না এনে এই ছোট ছোট গোষ্ঠীগুলা এই একটা প্রতিষ্ঠানকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তো আমি আশা করি ভবিষ্যতে আইন কানুন এবং আমাদের যেই সংস্কার করবে বলতেছে, এগুলির মাধ্যমে ভবিষ্যতের জন্য আর এই প্রতিষ্ঠানগুলোকে কেউ কবজা নিতে না পারে এবং অপব্যবহার করতে না পারে, এবং এগুলির জন্য জনগণের কল্যাণে কাজ করে সেজন্য ব্যবস্থা নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল আল বিনটি, আমাদের সঙ্গে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্ত। আগামী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন।